আপনারা জানেন যে বিডিআর যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে 57 জন সেনা অফিসারকে, বিডিআর এর যেসব খুনে ডাকাত অপরাধীদের শাস্তি দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে, যারা জেলে ছিল 5ই আগস্টের পরে তাদের ছেড়ে দেওয়া হয় এবং নতুন করে তদন্ত করা হয়। আপনারা জানেন যে বারবার করে কোনো ধরনের প্রমাণ ছাড়া বাংলাদেশের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলা হচ্ছে যে তিনি এই হত্যার নির্দেশদাতা, তিনি করেছেন। এটার সাথে ভারতের একটা বড় ধরনের প্রচ্ছন্ন ভূমিকা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক, তারপরে ঢাকা উত্তরের মেয়র জনাব ফজলে নূর তাপস সহ অনেকেই জড়িয়ে নানান ধরনের কথাবার্তা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। তো ওই সময় কিন্তু ওয়াকার দায়িত্বরত ছিল বিডিআর এর সেই ঘটনার সময়। ফলে বারবার যখন বলা হচ্ছে যে নতুন করে তদন্ত হবে, নতুন করে এটা হবে, এই এই পুরো ব্যাপারটা ডেফিনেটলি আমি ওয়াকারের এই একটা ব্যাপারে একমত যে এই হত্যাকাণ্ড বিডিআরই করেছে। আমার অন্তত কোনো সন্দেহ নেই। আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখা ভালো যে ব্রিগেডিয়ার শামস চৌধুরী, তাকে এই ভদ্রলোককে, যিনি একজন আমি বলবো একজন অনেস্ট অফিসার, একজন দেশপ্রেমিক অফিসার, একটা অসাধারণ মানুষ আমি যতদূর জানি, এই নিরীহ মানুষটাকে যিনি অবসর গ্রহণ করেছেন কত আগে, এই মানুষটা তখন আপনার ওই যে বিডিআর এর যে অস্ত্রাগার সেটার একটা দায়িত্বে তিনি ছিলেন। আমি যদি মানে খুবই কারেক্ট হতে চাই, আমি পার্টিকুলারলি অস্ত্রাগার সেটার দায়িত্ব না বলে আমি বলবো যে তিনি সেখানে দায়িত্বরত ছিলেন। অন্য অফিসারদের মতো তিনিও মৃত্যুর মুখোমুখি পড়েছিলেন, তাকেও খুন করার জন্য উদ্যত হয়েছিল। তিনি সেখানে প্রাণে বেঁচে যান। তিনি প্রাণে বাঁচলেন কেন, কেন তিনি বেঁচে ফিরলেন, এখন তিনি অনেকের চক্ষুশূল হয়েছে। বিশেষ করে ওয়ান অফ দা সাম্প্রদায়িক একটা পত্রিকা আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই শামস চৌধুরীকে নিয়ে এই নোংরা বক্তব্য দিয়েছে। এই শামস চৌধুরী একটা মাত্র উদাহরণ, এরকম আরো অনেককেই ফাঁসানোর চেষ্টা করছে। এই সমস্ত কিছুই ওয়াকার দেখেছে, এগুলো আসলে ইভেন্চুয়ালি তার বাহিনীর যে মর্যাদা সেগুলোর উপরে এসে পড়েছে। ফলে বাহিনী থেকে বিভিন্ন জেনারেলদের একটা প্রেশার ছিল, তারপরে বিভিন্ন দেশকে জড়িয়ে হত্যাকারী যারা ওই বিডিআর বিদ্রোহে যারা যুক্ত ছিল তারা তো ছাড়া পেয়ে গেছে। কি ভয়ঙ্কর কথা! তারা ছাড়া পেয়েছে এবং ছাড়া পেয়ে তারা এখন আর্মি অফিসারদেরকে হত্যা করা, এদের অনেকেই হিজবুত তাহরির সদস্য, জামাতের সদস্য। এমনও আমি জেনেছি তারা হিজবুত তাহরির যে খেলাফতের যেই প্রচেষ্টা সেটার বায়াত নিয়েছে কারাগারেই। সেখানে জসিমউদ্দিন রহমানি ছিল, অন্যান্য জেলের অন্যান্য কয়েদিদের সাথে তারা এক ধরনের বায়াত গ্রহণ করেছে। এই আনসারুল্লাহ বাংলা টিম বলেন, হিজবুত তাহরির বলেন, এইসব জায়গার অনেক অনেক সদস্যরা। তো তাদেরকে কিন্তু একটা শর্তে ছাড়া হয়েছে। এই যে দেশব্যাপী আপনি খেয়াল করে দেখেন আপা, একটা জিনিস জানেন যে এই যে দেশব্যাপী আপনার হত্যা লুণ্ঠন, হ্যাঁ, ওদেরকে কিন্তু এক ধরনের প্যাকেজেই ছাড়া হয়েছে যে তারা যেহেতু ট্রেইনড সৈনিক এবং তাদেরকে কিন্তু এই ধরনের অপরাধ জগতে নিয়ে আসার জন্য এক ধরনের পায়তারাও চলছে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সদস্যদেরকে হত্যা, গুপ্ত হত্যা, এই ধরনের ব্যাপারে। এই জিনিসগুলো যে ধরেন আমি পলিটিক্যাল রেটরিক হিসেবে বলছি একেবারেই ভাববেন না। আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, 5ই আগস্টের আগে দিনের পর দিন বলে গেছি এটা জামাত শিবিরের আন্দোলন, এটা জামাত শিবির করছে। অনেকে এটাকে পলিটিক্যাল রেটরিক ভেবেছে। আমি বলেছি এর আগেও 2023 সালের 13ই আগস্ট ভিডিওতে বলেছি যে এই সরকারকে উৎখাতের চেষ্টা করা হচ্ছে, সেটা অনেকে পলিটিক্যাল রেটরিক হিসেবে ধরেছে। এভাবে আমি 2024 সালের ইলেকশনের ঠিক 3 দিন পর ডোনাল্ডো যখন ঢাকায় আসলো, আমি বলেছি যে ফাইনাল তারা ছক কষে ফেলেছে, এখন যে কোনো সময় সরকার পতনের চেষ্টা করবে। আমার কথাগুলো সব ফলেছে। ফলে যারা দর্শকরা শুনছেন, ভবিষ্যতে যেন আপনারা এই আফসোসটা না করেন যে নিজুম ভাই এদেরকে হিজবুত তাহরির বলছে, এটা মনে হয় একটা পলিটিক্যাল রেটরিক। আমি অনুগ্রহ করে আজকে যারা দর্শক তাদেরকে বলবো, আমি না বুঝে না জেনে কোনো কিছুই সাধারণত বলার চেষ্টা করি না। এই সৈনিকদেরকে একটা ডিলের মধ্যে ছেড়েছে, একটা ডিল হয়েছে, আমি সেই ডিলটুকুও জানি। এগুলো মৌখিক ভাবে আসলে যেটা হয়েছে যে ওইসব জায়গার মধ্যে অনেকেই আছেন আমাদের সোর্স, সেখান থেকে মুক্তি পেয়েছেন, নাম বলবো না, যারা কোনো দলে যাননি কিন্তু তারা ভান ধরে রেখেছেন যে তারা সরকারের খুবই বিরোধী। এমনও সৈনিক আছে যারা আমার সাথে যোগাযোগ করেছে
কিন্তু টিভির সামনে বিভিন্ন সামনে অভিনয় করে যাচ্ছে যে তারা এই সরকারের পক্ষে আছে, আওয়ামী লীগের খুব বিরোধী। ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার কথা হয়েছে, নাম প্রকাশ তো করা অসম্ভব ব্যাপার। তারা বলেছে, এমনকি নাম ধরে ধরে বলেছে, ডিএডি তৌহিদ থেকে শুরু করে কারা কারা কোন কোন কি কি করেছে, এগুলো সব আমার কাছে একটা ধারণা আমার আছে। সুতরাং এই যে আপনার প্রাক্তন সাবেক ব্রিগেডিয়ারের কথা বললাম শামস চৌধুরী, তাকে ফাঁসাবার এই চেষ্টা, এই ছাড়া বিভিন্ন আপনার সেনাবাহিনীর অফিসারদেরকে ফাঁসানোর চেষ্টা। আপনি কি জানেন যে এই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সেই সময় তদন্তকারী কর্মকর্তা ছিল এই ঘটনার। চিন্তা করা যায়, সেই লোক সেই সময় তদন্তকারী কর্মকর্তা থাকার পরে এখন সে নতুন করে তদন্ত এইসব ধরনের এমন সব ঘটনা ঘটাচ্ছে। ফলে আমরা তো বারবারই বলছি যে এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, যেটা হয়েছে, বিচার হয়েছে। আমার এই বক্তব্য শুনলে অনেকে বলবে, ও নিজুম ভাই মনে হয় বিচার চায় না, নিজুম ভাই মনে হয় ভারতের পক্ষে, নিজুম ভাই মনে হয়, হ্যাঁ নিজুম ভাই যেহেতু বলেছে, মানে যারা আমার প্রতিপক্ষ তারা বলবে। আমি তাদের কাছেও একটা অনুরোধ করব, সেটা হচ্ছে যে আপনারা যারা এগুলো বলছেন, আপনারা কি এই বিচারের কাগজপত্রগুলো কি আপনাদের কাছে আছে? বিডিআর এই বিচারের আমার কাছে আছে। এই বিডিআর হত্যাকাণ্ডের কোর্টের কাগজপত্র, আরজি, জেরা, জবানবন্দি, আমি যখন এগুলো বলছি তখন কিন্তু আমার একটা সম্যক জ্ঞান নিয়ে আমি বলেছি। সেখানে আপনার 164-এ জবানবন্দি আছে, সেখানে জেরা আছে, দিনের পর দিন আইনজীবীরা তাদের পক্ষে বলেছে, বিপক্ষে বলেছে। সমস্ত কিছু বিবেচনা করে একজন লয়ার হিসেবে আমি ঠিকই বুঝেছি যে তারা প্রত্যেকেই অপরাধের সাথে যুক্ত ছিল, পক্ষে যাদের। এখন এটা নতুন করে তদন্তের ব্যাপারে কি বলা হচ্ছে আপা? সেটা বলা হচ্ছে যে এই অপরাধী হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইটা কে করেছে? ভারত করেছে। তাহলে আপনারাই একদিকে বলছেন যে সুষ্ঠু তদন্ত চাই, আবার আপনারাই অপরাধীকে সেটা বলে দিচ্ছেন। তাহলে আপনারা কি তদন্ত হওয়ার আগে বলতে পারেন এখানে মাননীয় প্রধানমন্ত্রী জড়িত ছিল কি ছিল না? বলতে পারেন ভারত জড়িত কি ছিল কি ছিল না? আপনি আমাকে বলতে পারেন যে ভারতের কে ডিফেন্ড করছেন কেন? ভারতের জায়গাতে কম্বোডিয়া হলেও ডিফেন্ড করতাম, ভারতের জায়গায় আজারবাইজান হলো, উগান্ডা হলো, আমি ডিফেন্ড করতাম। আমার একটাই কথা থাকতো যে উগান্ডার যে জড়িত ছিল আপনি কিভাবে জানেন? হ্যাঁ, প্রমাণ করেন। তদন্ত, আপনি তদন্তের আগে যখন সরকারের পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে, এই অবৈধ সরকারের এই অবৈধ উপদেষ্টাদের পক্ষ থেকে যখন এইটা বলা হয় যে অমুক দোষী তমুক দোষী, তখন তো ভাই ডিসিশন আপনিই নিচ্ছেন। তো তদন্তের প্রহসনটা করছেন কেন? বলে দেন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েই সবাইকে খুন করে ফেলেছে, এটা বলেন, এটা বাকি রেখেছেন কেন? ফলে এইসব সমস্ত কিছু দেখে, সমস্ত কিছু বিবেচনা করে ওয়াকার, এই জঙ্গি সর্দার ওয়াকার, এই সেনাবাহিনীর এই হিজবুত তাহরীর প্রধান, সে বুঝতে পেরেছে যে এগুলো এক ধরনের বড় ধরনের আনরেস্ট সিচুয়েশন তৈরি করতে পারে, বড় ধরনের প্রবলেম তৈরি করতে পারে। সেই কারণেই সে একটা কড়া বার্তা দিয়েছে। আপনার প্রশ্ন আসতে পারে যে ভয় কাতুরে ওয়াকার আজ এমন সাহসী, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে বুঝতে পারছে যে এখানে একটা বড় ধরনের প্রবলেম তৈরি হবে, সেনাবাহিনীতে অসন্তোষ তৈরি হয়েছে, এই আর কি। এখন দেখুন, সেনাপ্রধান বলেছেন যে ফুল স্টপ, বিডিআর এর সদস্যরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখানে ফুল স্টপ, রাইট? তিনি এটা থামিয়ে দিতে চাচ্ছেন এখানেই। বড় ধরনের নাশকতা, বড় ধরনের, কত বড়, মানে কি ঘটার আশঙ্কা সেনাপ্রধান করছেন বলে আপনার মনে হয়? সেনাপ্রধান কি আশঙ্কা করছেন সেটা আমার জানার কথা না। তবে আমরা যে জিনিসটা এখন আশঙ্কা করছি বা আমরা মনে মনে ভাবছি, কারণ বাংলাদেশের সিচুয়েশন তো আপনি নিজের চোখে দেখছেন। গত 3 দিন 4 দিনে প্রায় 72টা ধর্ষণ হয়েছে, মানুষের গলা কেটে ফেলছে, কিভাবে ছিনতাই করছে, গুলি করছে, বাসের মধ্যে ধর্ষণ করছে, রোহিঙ্গারা গিয়ে বিমান বাহিনীতে ঘাঁটিতে অ্যাটাক করছে। তারপরে মোহাম্মদপুর তো একটা মোটামুটি সিন সিটি হয়ে গেছে, সেখানে কেউ দুপুরবেলার সন্ধ্যা কোনো সময় যেতে পারে না। এটা ছিনতাইকারীদের আখড়া। বিহারি ক্যাম্পের ছেলেপেলেদেরকে আবার উর্দু শেখানোর জন্য এই যে ইউনুসের যে প্রেস সচিব আছে, সে আবার কোর্স চালু করার কথা বলছে। অর্থাৎ যারা ছিনতাই করছে, ডাকাতি করছে, এদেরকে আবার ভালো করে ভাষা শিক্ষাও দেওয়া হচ্ছে। হ্যাঁ, সুতরাং দেশটার যে এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশন, এটার জন্য আমার মনে হয় না রকেট সায়েন্টিস্ট হতে হয় যে এইটা জঙ্গিদের একটা ব্রিডিং গ্রাউন্ড হয়ে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ, নিজুম মজুমদার, এইটা যে জঙ্গিদের ব্রিডিং গ্রাউন্ড, এটা তো আমরা 2001 সালের পরেই বুঝতে পেরেছিলাম, তারপরে এটা নিয়ন্ত্রণ করা হয়েছে। ওকে, এখন 5ই আগস্টের পরে
এর চেয়ে কি ব্যতিক্রম কিছু সেনাপ্রধান আশা করেছিলেন? 5ই আগস্টের পরে 5ই আগস্টে যে আমরা অ্যাটাক গুলো দেখেছি, জঙ্গি হামলাগুলো, তারপর টোকাই, তারপরে চোর ছেঁচড়াদের লুটপাট দেখেছি, এইটা থেকে ওয়ার্স সিচুয়েশন আমি আমি আগেই বলেছি যে ওয়াকার কি চিন্তা করছে এটা আমার জানার কথা না। না না কিন্তু না, আমার যারা সোর্সেস আছে, আমার কাছে যেই ইন্টেল গুলো আছে, তাতে আমি আশঙ্কা করছি যে বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে। আমি অন্তত পক্ষে আপনার বলতে পারি যে জামাতুল মুজাহিদিন এরা নতুন করে সংগঠিত হয়েছে বলে একটা গোয়েন্দা রিপোর্ট আছে। আপনার হিজবুত তাহরির জঙ্গি হামলা না করলেও তাদের তারা যাদের সাথে একসাথে কাজ করছে সেটা হচ্ছে AQIS, আল কায়দা, তারা অনেকটা হলি আর্টিজানের মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ধরনের প্ল্যান করছে বলে আমার কাছে ইন্টেল আছে। এই তথ্যগুলো পেয়েছি, এক ধরনের সম্ভাবনার বার্তা পেয়েছি। এবং পাকিস্তানের লস্করি তৈয়বার প্রায় 50 জনের মতো একটা টিম কিন্তু এখন আপনার বাংলাদেশে অবস্থান করছে। ISI তার একটা ঘাঁটি করেছে আপনার সিলেট ক্যান্টনমেন্টের যে কমান্ডো ট্রেনিং ভবন 1, সেখানে তারা একটা ঘাঁটি করেছে। রংপুরে তাদের আরেকটা আপনার অফিস হচ্ছে ISI এর। ঢাকার ক্যান্টনমেন্টে তারা আপনার ভালো অবস্থান নিয়েছে। পুলিশের যে ASP তার নাম হচ্ছে রনক জাহান, এক ভদ্রমহিলা বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, তার হাজবেন্ড হচ্ছে নিষিদ্ধ ঘোষিত দল আপনার যে আনসারুল্লাহ বাংলা টিম বা আনসার আল ইসলাম, তার স্বামী। এই রনক জাহানের নেতৃত্বে এই আপনার জিয়া বাংলাদেশে প্রবেশ করেছে এবং বর্তমানে সে ক্যান্টনমেন্টে DGFI অফিসের ঠিক পাশে কাফরুল কচুক্ষেতের একটি অ্যাপার্টমেন্টে সে অবস্থান করছে। লোকেশনটা এবং ফ্ল্যাট নাম্বার আমি জানি না, বাট লোকেশনটা আমাকে একটা ধারণা দেওয়া হয়েছে যে কোন সাইটটাতে আছে। ফলে তার এখানে আসা আগমন সমস্ত কিছু আমাদের কাছে ইন্ডিকেট যেটা করে যে খুব সম্ভবত তারা আপনার ক্যান্টনমেন্টেই একটা প্রথম আঘাত এনে আমার ধারণা তারা তাদের শৌর্য বীর্য এইটার একটা প্রমাণ দিতে চায়, যেটার একটা ছোট টেস্ট তারা করেছে আপনার বিমান বাহিনীতে হামলা করে। এবং এমন একটা সম্ভাবনা আছে বলে আমার কাছে আছে, এটা বলাটা উচিত হচ্ছে কিনা কারণ আমি এটা বলতে চাইনি। আপনি জানবেন যে জাতিসংঘের যেই মহাসচিব অ্যান্টোনিওকে টার্গেট করে একটা হামলার সম্ভাবনা আমাকে একটি জায়গা থেকে জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে তারা বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক করার একটা ঘোষণা মনে হয় দিবে, মানে এই ধরনের একটা মুভমেন্ট আছে। ফলে অ্যান্টোনিও গুন্তারেস এখানে আসলে একটা অ্যাটাকের সম্ভাবনা আছে বলে আমি কিছুটা অনুমান করি। আমার কাছে এই টিপসটা আছে এবং এইসব কারণে ওয়াকার তার এই বার্তাটি দিয়েছে। ওয়াকারের টনক নড়েছে এবং সে বেশ কিছু স্পষ্ট মেসেজ দিয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন সে কি তাহলে ক্ষমতা দখল করবার কথা বলা হচ্ছে কিনা। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ যদি এই ধরনের একটা ব্যানানা রিপাবলিকে পরিণত হয়ে যায় বা ফেইল্ড স্টেটস, তাহলে লাস্ট রিসর্ট তো সেনাবাহিনী ছাড়ার কিছু না। সেইটা আপনার যদি ওয়াকার আপনার ক্ষমতা দখল না করে তাহলে কেউ না কেউ করবেই, যাদের শৌর্য বীর্য আছে তারাই করবে। পুলিশ বাহিনীর পক্ষে যদি সম্ভব হতো তাহলে কখনো তো শুনেন নাই যে পুলিশ বাহিনী ক্ষমতা দখল করে, কারণ পুলিশ বাহিনীর ওই সাহসটা বা শক্তি বা ওই সামর্থ্যটা নেই। এখন বাংলাদেশ যদি আপনার ক্রমাগত ভাবে মানে এখন যে অবস্থা হয়েছে, আপনি যেখানে যান সেখানে আপনার ছিনতাই করে নিয়ে যাবে। এই যে কিছুক্ষণ আগে একজন একটা ভিডিও পাঠালো, আদা বড় এক মহিলার কান থেকে কানটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, কানের এই যে লতিটা সহ। ভাই আপনি ছিনতাই করতেছেন, ছুরি দেখালে তো দিয়ে দেয়, কান টেনে নিয়ে চলে গেছে, ফুল কান শুদ্ধ, মানে কানের লতি শুদ্ধ। ভয়ঙ্কর ব্যাপার। কালকে দেখলাম কিভাবে জবাই করছে, কি নৃশংস সব ভিডিও। এমন একটা অবস্থানে সেনাবাহিনী ইমার্জেন্সি যদি না দেয় বা সেনাবাহিনী ইমার্জেন্সি বলতে মার্শাল ল বলে যদি কিছু নেই, বাট ক্ষমতা যদি তারা নিয়ে নেয়, আমি অন্তত পক্ষে অবাক হব না। কারণ এখানে তো আওয়ামী লীগের বেনিফিট বা লাভ কিছু নাই। মানে সুতরাং অনেকে মনে করবে যে এখন সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করছে, এটা তো তা না। কিন্তু সিচুয়েশন তো ওদিকে নির্দেশ করে। এখন যদি বাংলাদেশে আসার পর আপনার জাতিসংঘের মহাসচিবের একটা বোমা হামলার শিকার হয়, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো ব্যাপারটা ওইদিকে যাচ্ছে। মজুমদার, ধরেন সেনাপ্রধান যদি এখন আশঙ্কা করে থাকেন এরকম একটা কিছু হবে, তাহলে তিনি গত 6-7 মাস ধরে তার বাহিনীকে এরকম নীরব দর্শকের মতো দাঁড় করিয়ে রাখলেন কেন?
তিনি ওই তারা যে কেন বললাম আইনশৃঙ্খলা পরিস্থিতি ওই যে নিয়ন্ত্রণে 5ই অগাস্টে তো পাওয়ার ছিল 5ই অগাস্টে তার ক্ষমতা ছিল না, তার বাহিনীর তো সদস্য ছিল। এদেরকে তো যুদ্ধের জন্যই প্রস্তুত করা হয়েছে। এমন তো বলা হয়নি যে ভাই আপনি কি স্টুডেন্টদেরকে মেরে আসেন, আপনি তো ভাই এদেরকে গিয়ে মেরে আসেন। এমন তো আপনি ঠেকাবেন, প্রতিহত করবেন। এখন আপনি প্রতিহত করছেন কিভাবে? গোপালগঞ্জে গিয়ে আপনি প্রতিহত করলেন, গোপালগঞ্জে গিয়ে আপনি নিরীহ মানুষদেরকে মারলেন, আপনি গাজীপুরে গিয়ে নিরীহ মানুষদেরকে মারলেন, সেটা করতে পারেন। কিন্তু যখন একটা সার্বভৌম একটা দেশের একজন প্রধানমন্ত্রীকে হত্যা করতে এসেছে, আপনি তখন গণভবন ছেড়ে দিলেন। আপনি পুলিশদেরকে পুড়িয়ে মারলো, আপনি নিজে গিয়ে পুলিশের বিভিন্ন থানার খোঁজ খবর দিয়েছেন, আপনি গিয়ে লুটপাট করলেন, আপনার মেজর ক্যাপ্টেন তারা চুরি করেছে, আপনার মেজর ক্যাপ্টেন গিয়ে ডাকাতি করেছে, আপনার আপনার বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে ভয় দেখিয়ে যে তোমাকে ধরা দিব, তুমি ওই বাসায় আছো বলে দিব, এটা বলে আপনি 10 কোটি 5 কোটি 6 কোটি। আপনি আমাদের খাদ্য জ্বালানি মন্ত্রী যিনি ছিলেন আমাদের বিপু ভাই, বিপু ভাইয়ের বাসাতে তারা রেকি করতে গেছে, সাথে নিয়ে গেছে নুরু, হাসনাত, সার্জিস, এদেরকে কোন প্রোটোকলে নিয়ে গেছে। সুতরাং এক একজন আর্মি অফিসার যারা ফিল্ডে ছিল তারা কোটি কোটি টাকা কামাই করেছে। কোন আওয়ামী লীগ অফিসের, আওয়ামী লীগের কোন নেতার নামে মামলা হয়েছে, সৈনিকরা গিয়ে বলছে যে টাকা দিলে আমি এই নামটা কাটা দিতে পারবো। সৈনিকরা অপরাধে, ছ্যাঁচড়া পেটি অপরাধে যুক্ত হয়েছে, 10,000, 5,000, 5 লাখ, 10 লাখ, এমন তথ্য আমাদের কাছে আছে। বুঝতে পারছেন? সুতরাং এই অপরাধে তারা জড়িয়ে গেছে।